নমস্কার, আমরা রয়েছি সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন ডাক্তার অনিশ মজুমদার, সিনিয়র ফিজিওথেরাপিস্ট, ফিজিওফিটের ফাউন্ডার। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে স্ট্রেট কাট নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এবং অবশ্যই আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমরা নানা প্রসঙ্গে আলোচনা করব, আমাদের সমস্যা নিয়ে তো অবশ্যই প্রশ্ন আসবে। তার আগে প্রথমে আপনার কাছে আমার যে প্রশ্ন, স্বাস্থ্য আর সুস্থতা এই দুটো শব্দ, এই দুটো টার্ম স্বাভাবিকভাবে মানুষ কিভাবে এই দুটো শব্দের মানে বুঝবে, যে সুস্থতা কি আর স্বাস্থ্য কি? দেখুন, এবারে ছোট করে যদি বোঝাতে হয় তাহলে এই দুটোর চলতি টার্মে আমরা বুঝি হেলথ আর ফিটনেস। তো স্বাস্থ্য যেটা আমরা বলছি সেটাকে ধরে নেওয়া যায় হেলথ। এবারে হেলথ আর ফিটনেস এই দুটো খুব কাছাকাছি ব্যাপার, কিন্তু একটু ডিফারেন্স আছে। মানে সাপোজ ধরে নিন আমি যদি হেলথ বলি বা স্বাস্থ্য, এটার মানে হচ্ছে যে আপনার ফিজিওলজিটা কিরকম চলছে, হ্যাঁ, তো আপনার যে অর্গান কিরকম ফাংশন করছে, আপনার ব্লাড প্যারামিটার্স ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলো ওভারঅল। কিন্তু ফিটনেস হচ্ছে যে ফাংশনালি আপনি কিরকম আছেন, মানে আপনি কি কাজকর্ম, আপনার যে ডেইলি রুটিনের যে কাজ থাকে সেগুলো আপনি সহজভাবে করতে পারছেন কিনা, বা আপনি কোথাও ঘুরতে গেছেন সেখানে আপনার হাঁটা চলার একটা ব্যাপার আছে, সেখানটায় আপনি ইজিলি সেই ব্যাপারটাকে আপনি করতে পারলেন কিনা। তো ফাংশনালিটির ওপর ডিপেন্ড করে যে ফিটনেস কার কিরকম আছে। আর হেলথ হচ্ছে ওভারঅল, মানে ধরুন একজন মানুষের ব্লাড চেক আপ করা হলো, সেখানে দেখা গেল যে তার যা যা প্যারামিটার্স থাকে, সুগার, থাইরয়েড, লিভার ফাংশন, কিডনি ফাংশন, ইউরিক অ্যাসিড, হ্যানা ত্যানা, এগুলো সব ঠিকঠাক আছে, তো মানুষটা হেলদি। কিন্তু শুধু ওইটুকু নিয়ে আমার হবে না, ফিটনেস কিরকম আছে। তার মানে ফিটনেস ব্যাপারটা হয়ে যায় যে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে। মানে আমি যদি এখন অ্যাথলিট পপুলেশনের সাথে কম্পেয়ার করি তাহলে একরকম হবে, কিন্তু আমি যদি নর্মাল ইন্ডিভিজুয়াল যারা প্রফেশনালস আছে, স্পোর্টস বা অ্যাথলিট নয় তারা, তাদের যদি আমি ফিটনেস বলি তাহলে সেটা দাঁড়াবে যে ডে টু ডে তার ফাংশনালিটি কিরকম আছে, সে টায়ার্ড হয়ে যাচ্ছে কিনা, সে দিনের শেষে সব রকম তার কাজগুলো সে করতে পারছে কিনা, ব্যথা বেদনা যদি হয় সে তাড়াতাড়ি রিকভার করছে কিনা। এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার ফিটনেসের, যে আমি তাড়াতাড়ি রিকভার করলাম কিনা, তার মানে আমার ইমিউনিটি কিরকম আছে। তো এই টোটাল ব্যাপারটা নিয়ে ফিটনেস হয়। কিন্তু যেটা মানুষের একটা ভুল ধারণা হয় যে ফিটনেস মানে মানুষ ভাবে যে সে খুব ভালো দৌড়তে পারে, বিরাট তার হয়তো শারীরিক ক্ষমতা বা ক্যাপাসিটি, সেটা কিন্তু নয়। সেটা আবার কম্প্যারিজন করতে হবে যে আমি অ্যাথলিটের সাথে কম্প্যারিজন করছি না আমি সেডেন্টারি বা নর্মাল মানুষের সাথে কম্প্যারিজন করছি। তো এক্ষেত্রে ফিটনেসকে আমি যদি স্পোর্টস এর ব্যাখ্যায় আমি যদি বলি তাহলে সেখানে অনেক রকম ভাগ আছে। এক হচ্ছে যে কার্ডিওভাস্কুলার, মানে আমার লাংস এবং হার্ট কিরকম ফাংশন করছে। আর তারপরে আসে হচ্ছে যে মাস্কুলার মানে আমার মাংসপেশির জোর কিরকম, ক্ষমতা কিরকম, এটাও কিন্তু এক পার্ট অফ ফিটনেস। তার সাথে আবার চলে আসে হচ্ছে যে তার কোঅর্ডিনেশন কিরকম, তার হাঁটা চলার নিউরোমাস্কুলার যে কোঅর্ডিনেশন থাকে সেইটা কিরকম, হ্যাঁ, তার অ্যাজিলিটি কিরকম। তো এতগুলো প্যারামিটারকে নিয়ে ফিটনেস হয়। তো এটা স্পোর্টস পপুলেশনদের জন্য এটা কার্যকর হয়, কিন্তু নর্মাল মানুষের ক্ষেত্রে এই সবকটা ব্যাপারে যদি একটু করে তার একটা মেনটেনেন্স থাকে বা সে এই জিনিসটাকে যদি প্র্যাকটিস করে তাহলে ওভারঅল সে, আমরা যেটা ভাবি যে আমার তো বয়স হয়ে গেল আর কি হবে, এই ব্যাপারটা কিন্তু খুব ভুল, এই মানসিকতাটাই খুব ভুল। বয়স অনুসারে ফিটনেস হয়, হ্যাঁ, যে 20 বছর বয়সী সে তার ফিটনেস প্যারামিটার্স কি থাকতে পারে। তার মানে বলতে চাইছেন বয়স আর প্রফেশন দুটো দেখে আমাদের মানে বুঝতে হবে যে আমরা কতটা ফিট। কখনোই এক্সপেক্ট করতে পারি না যে আমার 20 বছর বয়সে আমার যে ফিটনেস ক্যাপাসিটি আমার 50 বা 60 বছর বয়সেও সেই ফিটনেস ক্যাপাসিটি থাকবে, কিন্তু 50-60 বছর বয়সে যতটা থাকা দরকার ততটুকু আমি মেনটেন করতেই পারি। কিন্তু মানুষরা ওইটাই মানসিক ভাবে, আমি জানি না কেন এটা হয়, যে একটা সার্টেন বয়সের পর সে ভাবে আর তো বয়স পেরিয়ে গেছে, আর আমার তো করার কিছু নেই।
কিন্তু না, করার অনেক কিছু আছে। ইটস নেভার লেট টু স্টার্ট। আমরা যে কোনো সময় শুরু করতে পারি। ডেফিনেটলি ইমপ্রুভমেন্টস আমার হবে। তো আমার যদি 5% ইমপ্রুভমেন্টস হবে তো আমি সেটা ওয়াই নট, কিছু না হওয়ার থেকে তো কিছু হবে ভালো। তো এই চিন্তাধারাটাকে চেঞ্জ করতে হবে যে আমি যে কোনো বয়সেই আমি ফিট হতে পারি, বা আমাকে চেষ্টা করতে হবে আমি যেন ফিট থাকি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অনেক দিকে দৃষ্টিভঙ্গি যেমন বদলাচ্ছে, সেরকম আমরা কিভাবে ফিট থাকবো এই বিষয়ে আমাদের মনে হয় একটু চিন্তা ভাবনা বদলানোর দরকার আছে। আচ্ছা স্যার, এই যে আমাদের এখনকার যে লাইফস্টাইল আমরা মেনটেন করছি, এই লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে আমাদের কোন কোন দিকে একটু কেয়ারফুল হওয়া উচিত বলে মনে হয়? এবার এই যে আমি এক্ষুনি আগে যে কথাটা বললাম যে কেন জরুরি, তার কারণ হচ্ছে আমাদের যত আমরা এগোচ্ছি উইথ টাইম, জেনারেশন ওয়াইজ আমাদের লাইফস্টাইল আরো খারাপ হচ্ছে। তো নর্মালি আমরা নিজেদের মধ্যে কথোপকথনে বলে থাকি যে বাপ ঠাকুরদার সময় তো এই জিনিসটা ছিল না, এখন কেন হচ্ছে? হ্যাঁ, তো তার কারণ হচ্ছে যে বাপ ঠাকুরদার সময় লাইফস্টাইল একটু অন্যরকম ছিল, এখন লাইফস্টাইল অন্যরকম হচ্ছে। কিরকম? আমরা অনেক সবকিছু খুব ইজিলি পেয়ে যাচ্ছি, টেকনোলজি, ট্রান্সপোর্টেশন, এগুলো আগেকার দিনে ছিল না। আগেকার দিনে লোককে হেঁটে যেতে হতো বা সাইকেল চালিয়ে যেতে হতো, এত সুযোগ সুবিধা ছিল না। আমরা এখন ঘরে বসে খাবার অর্ডার করে দিচ্ছি, আমাদের বাড়ির সামনে খাবার চলে আসে, যা কিছু আমাদের বাড়ি থেকে বেরোতেও হচ্ছে না। ব্লিঙ্কিট হয়ে গেছে, জোম্যাটো হয়ে গেছে, সবই আমি বাড়িতে বসে শুধু একটা মোবাইল ফোনই আমাদের এখন সব কাজ করার জন্য যথেষ্ট। হচ্ছে কি, এতে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। এক সেকেন্ড দেখতে হবে যে আমরা যে খাবার দাবারটা খাচ্ছি সেটা আজকালকার দিনে পুরোপুরি অ্যাডাল্টারেটেড। আপনি একটা আইটেম দেখাতে পারবেন না যে যেটার মধ্যে কোনো রকম অ্যাডাল্টারেশন নেই। আগেকার দিনে সেটা ছিল না। আগে আমরা খাঁটি দুধ, আমার বাবার গল্পই শুনেছি যে তারা ছোটবেলায় একদম গরুর খাঁটি দুধ যেটা হয় সেটা পেত, ঘি, খাঁটি ঘি বা খাঁটি পনির, এগুলো এখন তো কিছুই খাঁটি নেই। তো এটাও আমাদের হেলথকে ডিটেরিয়েট করছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের পলিউশন বাড়ছে প্রচুর, লাইফস্টাইল হ্যাবিটস আমাদের খারাপ হচ্ছে। আগেকার দিনে আমাদের কোনো রকম হয়তো নেগেটিভ হ্যাবিটস ছিল হয়তো, বাট অনেক কম ছিল। এখন সেগুলো ফ্যাশন হয়ে গেছে। যে এখন আমি পাবলিকলি আমি দেখছি যে পাবলিকলি এমন এমন বয়সের ছেলেমেয়েরা স্মোক করছে যে আমি জানি না তারা বুঝে করছে না তারা একটা স্টাইল স্টেটমেন্ট দেখানোর জন্য করছে। তো এই ওভারঅল এই হ্যাবিটস গুলো আমাদের খারাপ হচ্ছে। তো লাইফস্টাইল হ্যাবিটস যদি আমাদের খারাপ হয় তাহলে ওভারঅল আমাদের কিন্তু ওয়েলবিংটাও খারাপ হবে। এই জন্য খুবই দরকার যে একটা হেলদি লাইফস্টাইলকে সেট করা। তো হেলদি লাইফস্টাইল সেট করা মানে আমরা লাইফস্টাইল মডিফিকেশন বলতে পারি। লাইফস্টাইল মডিফিকেশন কি, যে আমি একটা ডিসিপ্লিনে চলবো, একটা রুটিনে চলবো, যে আমার খাবার টাইমিং গুলো ঠিক থাকবে, আমি কি খাচ্ছি সেটা হেলদি চয়েসেস থাকবে, আমার একটা এক্সারসাইজ রুটিন থাকবে, সেটা যা কিছু হতে পারে, সেটা হাঁটা হতে পারে, সুইমিং হতে পারে, যোগা হতে পারে, নর্মাল যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি হতে পারে। আমার ঘুমানোর সার্কেল যেটা হয়, ঘুমানোর রিদম, এটাকে ঠিক করতে হবে। স্লিপ সাইকেল, আমাদের ম্যাক্সিমাম লোকেরই স্লিপ সাইকেল খারাপ, রাত 3টের সময় ঘুমোচ্ছে, বেলা 10টার সময় উঠছে, হ্যাঁ, মানে কোনো ঠিক ঠিকানা নেই। এতে কি হচ্ছে, এতে কিন্তু অনেক স্ট্রেস রিলিজ হয়। কর্টিসল বলে একটা জিনিস হয়, তো এই কর্টিসল হরমোনটা হচ্ছে স্ট্রেস হরমোন। এটা বডিতে যখন রিলিজ করে এর জন্য হাজার রকম প্রবলেম হয়, পুরো হরমোনাল একখানা ডিসরেগুলেশন, ডিসব্যালেন্স হয়ে যায়। তো এই কর্টিসলকে কমাতে, আমরা কিন্তু বুঝতেও পারি না আমাদের শরীরে কখন কর্টিসল রিলিজ করছে। তো স্ট্রেস তো সবারই আছে, স্ট্রেস থাকবেও, কিন্তু এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু স্ট্রেসকে কমিয়ে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো এই জিনিসটা ইনকর্পোরেট করতে হবে যে একটা ডিসিপ্লিনে আমাকে চলতে হবে, যখন যা খুশি তখন তাই, এটা না করে আমাকে একটা প্রায়োরিটি রাখতে হবে টুয়ার্ডস মাই হেলথ, যে আমি আজকে জীবনকে উপভোগ যদি আমি করতে চাই তাহলে আমাকে আজকে থেকে কিছু স্টেপস নিতে হবে যাতে আমি 70-80 বছর বয়সে গিয়েও আমি যেন জীবনকে উপভোগ করতে পারি। নাহলে ইউজুয়ালি আমরা যেটা শুনি যে হাঁটা চলা বন্ধ হয়ে গেছে, অলমোস্ট 1000 রকম সমস্যা, তারপরে আস্তে আস্তে বেড রিডেন হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে আমি যদি বাঁচতে চাই তাহলে আজকে থেকে আমাকে একটা ডিসিশন নিতে হবে যে আমি একটা মিনিমাম, একটা ন্যূনতম ডিসিপ্লিন হলেও এনাফ। একদমই তাই। তার মানে ফিট থাকতে গেলে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা খুবই জরুরি। হেলদি লাইফস্টাইল এবং হেলদি চয়েসেস। নেক্সট যেটা জানবো, একটা ডেইলি ডায়েট বা হেলদি ডায়েট সেটা কতটা আমাদের উচিত?
চলা? ডায়েটের ওপরেই অনেক কিছু ডিপেন্ড করে, মানে ছোট করে বলি, একটা কথাই আছে যে what you eat you look like that, so if you are eating junk you will look like junk. হেলদি চয়েসেস বলতে আমরা ন্যাচারাল ফুড সোর্স যেগুলো হয়, সিরিয়ালস হতে পারে, তারপরে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এইগুলোর ওপর যেগুলো ন্যাচারাল আছে। আর্টিফিশিয়াল প্যাকেজড ফুডস এর দিকে না যাওয়াই ভালো। তার কারণ হচ্ছে প্রচুর প্রিজারভেটিভ, সুগার একটা মারাত্মক একটা বাজে জিনিস, যেটা নিয়ে এখন অনেক মানে রিসার্চ হচ্ছে এবং লোকজন বলছে যে সুগারের কারণে কিন্তু আরো নানা রকম রোগ আমাদের চলে আসে। হ্যাঁ, তো সেটার প্রবলেমটা হচ্ছে আমাদের এই সুগারের টু মাচ কনজিউম, মানে সুগার কনজিউম করি আমরা। তো এটা আমরা অজান্তেই করি। আমি ছোট করে বুঝিয়ে দিই, এই যে আমরা কেলগস এর প্যাকেট কিনি বা বিস্কিটের প্যাকেট কিনি, আমরা কিন্তু কেউ পেছন দিকটা ঘুরিয়ে দেখি না যে ওখানটা কি লেখা আছে। হ্যাঁ, ওখানে কিন্তু একটা নিউট্রিশনাল প্রোফাইল বলে একটা চার্ট করে দেওয়া থাকে। তো ওইখানে কিন্তু লেখা থাকে যে কতটা সুগার বা কতটা কার্বোহাইড্রেট, কতটা ফ্যাট, কতটা ক্যালোরি, এই জিনিসগুলো আছে। হ্যাঁ, তো মার্কেটিং স্ট্র্যাটেজি তো ওগুলো ছোট করে লেখা থাকবে, আপনাকে জানতে হবে, অ্যাওয়্যার থাকতে হবে। তো ফর এক্সাম্পল, যে এই যে ময়দার বিস্কুট খাওয়া একদম উচিত নয়, বিস্কিটে প্রচুর সুগার দেওয়া থাকে। তো আটার এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করব, নানা রকম ডায়েট করার জন্য নানা রকম ব্র্যান্ডের বিস্কুট পাওয়া যায়, সেগুলোও কি খাওয়া উচিত? এই যে আমি এটাই বলতে যাচ্ছিলাম, যে সাপোজ ধরুন মাল্টিগ্রেন বিস্কিট, হ্যাঁ, আটার বিস্কিট, মাল্টিগ্রেন বিস্কিট, এটার ব্যাপারটা বলি যে এরা বিজ্ঞাপনে দেখায় যে অ্যাজ ইফ এই গোটাটাই মাল্টিগ্রেন দিয়ে বানানো, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এটা সার্টেন পার্সেন্টেজ মাল্টিগ্রেন দেওয়া আছে, বাকিটা ময়দা দেওয়া আছে। হ্যাঁ, তো আপনি যদি পেছনটা ঘোরান তাহলে দেখবেন হয়তো 14% বা 18% আটা ইউজ করা হয়েছে বা হুইট এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে, বাকিটা কিন্তু হচ্ছে রিফাইন্ড ফ্লাওয়ার। এন্ড হোয়াট ইজ রিফাইন্ড ফ্লাওয়ার? ময়দা। কেন কি বিস্কুটটা যে খেতে, আমি কমার্শিয়ালি বিস্কুটটা সেল করছি না, তো আমাকে দেখতে হবে যে বিস্কুটটা লোকের জন্য খেতেও ভালো লাগে। তো ওই জন্য ময়দা বা সুগার না দিলে তো আমার ওটা বিক্রিও হবে না। হ্যাঁ, তো মানুষকে এটা বুঝতে হবে যে হেলদি জিনিস কিন্তু খেতে সবসময় যে ভালো হয় তা নয়, কিন্তু চয়েসটা ওটা রাখতে হবে। তারপর তো ইনস্ট্যান্ট নুডলস, হ্যানা ত্যানা, এগুলো তো আছে। এই যে কেলগস এর কর্নফ্লেক্স, পেছনটা ঘুরিয়ে দেখবেন প্রচুর সুগার। একটা মানুষ, ধরুন আমি যে আমার ক্লায়েন্টসরা আছে, আমি জিজ্ঞেস করি যে ওভারঅল আপনার একটা ডায়েটারি হ্যাবিট কি আছে, তো বললো যা কিছু বললো, যে তারপরে তার সাথে হয়তো অ্যাড করলো, তারপর আমি একটু চা খেতে ভালোবাসি। হ্যাঁ, এই কোশ্চেনটাতে আমি আসছিলাম যে আমাদের বাঙালিদের চা মানে দুধ চা চিনি দিয়ে, এটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? এটাই এখানে আমরা দেখুন, আপনি আজকে গোটা দিনে 1 কাপ দুধ চা খেলেন চিনি দিয়ে, তাতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু সেই মানুষটা তো 1 কাপ খাচ্ছে না, সে হয়তো দিনে 10 কাপ চা খাচ্ছে। অনেকের চায়ের নেশা আছে। হ্যাঁ, তো 2 ঘন্টা বাদে চায়ের দোকানে গিয়ে অনেকে ঘন্টায় চা খায়, তো এখানে তাকে ক্যালকুলেট করতে হবে যে আমি যে প্রত্যেকবার দুধ আর চিনি এটা যে খাচ্ছি, তাহলে কিউমুলেটিভ আমার গোটা দিনে কতটা হলো, তাহলে ওই ক্যালোরিটা আমাকে হিসাব করতে হবে না। তো ওই ক্যালোরিটা যদি আমি হিসাব না করি, তখন আমার মনে হবে ও আমি তো শুধু একটু চাই খাই, কিন্তু না, চায়ে যে কতগুলো চিনি চলে যাচ্ছে তোমার শরীরে, তো সেইটা নিয়ে তুমি কি করছো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা ভাবি না, এখানে আমাদের সমস্যাটা হয়ে যায়। এখানে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, অনেকে বলে আমাদের সুগার নেই, তাহলে যদি আমি চিনি দিয়ে দুধ চা খাই, অনেকবারই খাই, আমার কি কোনো ক্ষতি হবে না? না, দেখুন, চিনি, আপনি সুগার নেই হতে পারে, কিন্তু আপনার মানে ব্লাড লাইনে আপনার জেনেটিক মেকআপে সুগারের কোনো হওয়ার পসিবিলিটি আছে কিনা সেটা প্রথমে জেনে নিতে হবে। আপনার যদি হেরিডিটারি লাইনে থেকে থাকে কোথাও, তাহলে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে এবং রিপিটেড ব্লাড চেকআপস করতে হবে, যেটা মানুষ করে না। তো এটা নিয়ে আমি একটু বাদে বলছি। তো এই ব্লাড চেকআপ করাতে থাকতে হবে, যাতে আমি বুঝতে পারি যে আমার সুগার, ফাস্টিং সুগার বা পোস্টপ্রান্ডিয়াল বা আমার HB1AC যেটা মার্কার হয়, হ্যাঁ, তো সেইটা কিরকম যাচ্ছে, সেখান থেকে আমি সচেতন হতে পারি। এবার আমি ধরে নিলাম যে কারোর সুগারের ওই ব্যাপারটাই নেই, সে খেতে পারে কি পারে না? হ্যাঁ, সে খেতে পারে, প্রোভাইডেড যে এই যে আমি এক্সট্রা ক্যালোরিটা আমি সুগার থেকে নিচ্ছি, সেটা আমি বার্ন করছি কিনা। হ্যাঁ, এই ব্যাপারটা মানুষকে বুঝতে হবে যে আমি খাবার খাচ্ছি, খাবার আমাকে কি দিচ্ছে? নিউট্রিশন দিচ্ছে আর ক্যালোরি দিচ্ছে, ঠিক আছে? তো নিউট্রিশন তো আমার শরীর স্বাস্থ্যকে ঠিকঠাক রাখছে, ক্যালোরি আমাকে এনার্জি দিচ্ছে, যার মাধ্যমে আমি কাজ করছি। তো আমি এমন ক্যালোরি ঢোকাচ্ছি যেটা আমি বার্ন করতে পারছি না, তাহলে আমি মোটা হবো।
আমাকে যদি রোগা হতে হয় তাহলে আমি যতটা ক্যালোরি ঢোকাচ্ছি তার থেকে বেশি বার্ন করতে হবে। তাহলে এটা দুটো রাস্তা, এক হচ্ছে আমি গায়ে গতরে খেটে আমি বার্ন করতে পারি, সেটা আবার সব বয়সে পক্ষে সম্ভব হয় না। কেউ একটু এজের যদি হয় তো সে তো বিরাট পরিশ্রম, শারীরিক পরিশ্রম কিছু করতে পারবে না, তাহলে তাকে কি করতে হবে যে তাহলে ক্যালোরি ঢোকাও কম। আমি যদি বার্ন না করতে পারি বেশি, তাহলে আমি একটা ক্যালকুলেটেড ক্যালোরি আমি খাবো, তাতেও আমার ওয়েট লস হবে। হ্যাঁ, তো ওয়েট লস জিনিসটা কিন্তু এমন কোনো ডিফিকাল্ট জিনিস নয় যে বিরাট উড়ুম দুরুম করতে হবে, বিরাট আমাকে পরিশ্রম করতে হবে বা খুব কঠিন ডায়েট করতে হবে, তা কিন্তু নয়। খুব সিম্পল জিনিস আমরা যদি ডায়েট থেকে বাদ দিয়ে দিই, মানে ধরুন কাউকে ওয়েট লস করতে হবে, ঠিক আছে, তো কিছু কিছু জিনিস আমরা যদি ডায়েট থেকে বাদ দিয়ে দিই আর কিছু কিছু প্রোটোকল যদি আমি মানি, তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইজি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা ইউনিফর্ম গ্যাপে আমাকে খেতে হবে। আমি 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টার গ্যাপে গ্যাপে আমি খাবো। হ্যাঁ, এবং তাহলে দিনে আমার 5 বার খাওয়া হচ্ছে কিন্তু, যদি হিসেব করে দেখা যায়। নর্মালি লোকেরা কি করে যে ওই 10টার সময় এক প্লেট খেয়ে নিলাম, আবার বিকেল 4টের সময় বা 3টের সময়, এইটা খুব ভুল। এই যে একটা লং গ্যাপ হয়ে যাচ্ছে না, এতে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি খারাপ হয়, আমাদের অ্যাসিডিটি হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম শুরু হয়ে যায় এবং ফ্যাট রিটেন থাকে। মানে আমরা যদি ভাবি যে আমি কম খাবো বা খাবো না তাতে আমার ওয়েট কমবে, এটা একদমই একটা খুব ভুল ধারণা। আমাকে বারে বারে খেতে হবে, বারে বারে খেতে হবে এবং ছোট ছোট পোর্শনস খেতে হবে। এইটা প্রাইমারি একটা নিয়ম যেটা আপনারা মেনটেন করতে পারেন। সেকেন্ড হচ্ছে যে আপনি আলু আর চিনি, এই দুটো জিনিস বাদ দিতে হবে। এবং চিনি মানে শুধু ওই ক্রিস্টালাইন চিনি আমি বলছি না, এনিথিং দ্যাট হ্যাজ টু ডু উইথ সুগার, মানে দোকানের মিষ্টি, পেস্ট্রি, বিস্কিট, ক্রিম বিস্কিট, হ্যাঁ, এই ব্রিটানিয়া কেক, যেগুলো লোডেড উইথ সুগারস থাকে, আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস, জুস, ট্রপিকানা, রিয়েলের আমরা ভাবি আহা এগুলো তো জুস, কি সুন্দর ফ্রুট জুস, একদমই ভুল ধারণা। এগুলো তো মানে ওই আমের ফ্লেভারটা দেওয়া থাকে শুধু, বাকি তো মানে ফ্রুটের যে ন্যাচারাল যে জিনিসটা একদমই থাকে না, লোডেড উইথ সুগার থাকে। এইগুলোকে বাদ দিতে হবে, তাহলে আপনার ওভারঅল ক্যালোরিটা অনেকটা নেমে চলে আসবে। স্যার, নেক্সট যেটা প্রশ্ন ছিল, আপনি অলরেডি আলোচনা করেছেন শারীরিক পরিশ্রম, এটা করা ঠিক রাখতে গেলে, নিজের শরীরকে ঠিক রাখতে গেলে কতটা জরুরি? শারীরিক পরিশ্রম বিশাল কিছু নয়, শারীরিক পরিশ্রমের একটা হ্যাবিট রাখা, মানে আমি বলতে চাইছি যে আপনি দিনে যেটা করছেন করুন, তার সাথে একটা এক্সট্রা অ্যাক্টিভিটি একটু করুন যেটা আপনার হার্ট অ্যান্ড লাংসকে পাম্প করবে। হ্যাঁ, তো এতে কি হয় যে এতে আপনার ওভারঅল ফিজিওলজিটা ভালো থাকে এবং ওভারঅল মেটাবলিজমটা ভালো থাকে। এই মেটাবলিজমের উপর অনেক কিছু ডিপেন্ড করে। মেটাবলিজম যদি স্লো হয়ে যায় আপনি আবার ওয়েট গেইন করতে শুরু করবেন। তো মেটাবলিজমটাকে একটা হেলদি মেটাবলিজমে রাখতে হবে। আরেকটা ব্যাপার তো বুঝতে হবে যে যত আমাদের বয়স বাড়ে আমাদের কিন্তু ডিজেনারেশন হয় বা ওভারঅল আমাদের ফিজিওলজিটা খারাপ হতে থাকে। তো সেক্ষেত্রে ছোট বয়সে আমাদের টেস্টোস্টেরন বেশি থাকে, মেটাবলিজম এমনি হাই থাকে, তো অতটা আমরা বুঝতে পারি না। দেখবেন অনেকে বলে না আমি ওই বয়সে কিন্তু আমার এরকম পেট ছিল না, হঠাৎ করে কিরম যেন আমার পেটটা বাড়তে শুরু। কারণ অবভিয়াসলি আপনি বয়স হচ্ছে, আপনার মেটাবলিজম স্লো ডাউন করছে, আপনার ওয়েট গেইন হচ্ছে। তো এইটাকে যদি আপনি কাটাতে চান তাহলে আপনাকে একটা ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেখানে আপনার একটু ক্যালোরি বার্ন হবে, হার্ট অ্যান্ড লাংসটা পাম্প হবে, এরকম একটা, মানে আপনি সাইক্লিং করতে পারেন, আপনি একটা ওয়াকে বেরোতে পারেন অন ডেইলি বেসিস, বা ডেইলি না হলেও আপনি সপ্তাহে অ্যাটলিস্ট 4 দিন করছেন কোনো একটা অ্যাক্টিভিটি। আপনি যোগা করুন, আপনি সুইমিং করুন, খুব ভালো। আপনি যদি জিমে কিছু ব্যায়াম করতে চান সেটা আপনি করুন। তো স্ট্রেংথ ট্রেনিং নিয়ে আমাদের অ্যাওয়ারনেস খুব কম। স্ট্রেংথ ট্রেনিং করাটা খুব জরুরি। যত আপনি বয়স বাড়বে আপনার হাড় ফাড়গুলো ক্ষয়বে, আপনার মাংসও ক্ষয়বে। তো তাদেরকে সতেজ রাখতে গেলে কিন্তু আপনাকে স্ট্রেংথ ট্রেনিং, এবার স্ট্রেংথ ট্রেনিং মানে কিন্তু যে ডাম্বেল বারবেল নিয়ে বিরাট হাই করে ব্যায়াম করা, এটা কিন্তু নয়। এটা আবার মানুষের একটা মিসকনসেপশন আছে যে জিম মানেই হচ্ছে একটা কিছু বিরাট ওজন তোলানোর ব্যাপারটা, তা নয়। স্ট্রেংথ ট্রেনিং মানে এনিথিং এগেনস্ট রেজিস্ট্যান্স আপনি করছেন। তো রেজিস্ট্যান্সটা আপনার কিন্তু ডাম্বেল বা বারবেল হতে পারে, বা আপনার ব্যান্ড হতে পারে, বা বল হতে পারে, যা কিছু একটা এনিথিং যেটা একটা রেজিস্ট্যান্স। তো সেইটাকে সাথে আপনি যদি ব্যায়াম করেন তাহলে আপনার এই যে মানে আর্থরাইটিস বা ডিজেনারেশন, এই যে হাড়ের যে সমস্যা, মাসেলের সমস্যা,
এগুলো অনেকটা থেকে আপনি সেফ থাকে। মোটামুটি হাড়ের সমস্যা, মাসেলের সমস্যা কোন এজ থেকে বেশি কনসাস হওয়া দরকার আমাদের? আফটার 35-40 কিন্তু ডিজেনারেশন পিক আপ করতে শুরু করে দেয়। 35-40 মানে ছেলেদের, পুরুষ মানুষদের যদি বলি, টেস্টোস্টেরনও ড্রপ করতে শুরু করে। আর মেয়েদের তো যেটা হয় যে চাইল্ড বার্থের পর একটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য সেখানেও ক্যালসিয়াম রিলেটেড, বোন রিলেটেড নানা রকম ইয়ে হয়, তো সেখানে তাদেরও দরকার, মানে উভয়, আমরা পুরুষ মানুষ বা মহিলা। তো এই বয়সটার পর থেকে কিন্তু ডিজেনারেশন শুরু হয় ওভারঅল। এবং এই ডিজেনারেশন, দেখুন, আপনি ডিজেনারেশনকে আটকাতে পারবেন না। ডিজেনারেশন কোনো রোগ নয়, এটা একটা ন্যাচারাল প্রসেস, এটা প্রাকৃতিক নিয়ম। এক্সপায়ারি ডেট সবকিছুরই থাকে, আপনারও আছে, আপনি যাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা ডিজেনারেশনকে একটু স্লো ডাউন করতে পারি। যেটা আমার আগেকার দিনে, যেটা ধরুন 60-70 বছর বয়সে গিয়ে মানুষের প্রবলেম হতো, হাঁটু ব্যথা হতো, সেগুলো এখন 35-40-এ দেখা যাচ্ছে। কোমরে ব্যথা অনেকটা তাদের লাইফস্টাইল, ব্যাড লাইফস্টাইল, কোনো রকম এক্সারসাইজ হ্যাবিট বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, পশ্চার খুব খারাপ হয়ে যাচ্ছে বিকজ অফ মানে অকুপেশন। এই যে আইটি প্রফেশনালস যারা ঘন্টার পর ঘন্টা সিস্টেমে কাজ করে, ব্যাক পেন, শোল্ডার পেন, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস খুব কম বয়সে এগুলো ডেভেলপ করছে। তো এগুলো কেন করবে, তাই না? তো এইগুলোকে প্রতিরোধ করতে হবে। তার জন্য আমাদেরকে এই যে ডিজেনারেশন আটকানোর যে ব্যাপারটা, সেটা একমাত্র কারেক্ট ডায়েটারি হ্যাবিটস এবং একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার শরীরে। দেখুন, আমি এই জিনিসটা বোঝাই যে আপনি একটা গাড়ি আপনার আছে, হ্যাঁ, আপনার গাড়িটার আপনি সার্ভিসিং এ পাঠাচ্ছেন, আপনার এসি, ফ্রিজ, এগুলো সব সার্ভিসিং করছেন টাইম টু টাইম, কিন্তু আপনি কিন্তু নিজের শরীরটা সার্ভিসিং করছেন। এবং শরীরটা একটা টাইমে গিয়ে যখন ব্রেকডাউন করছে, তখন আপনি ভাবছেন কেন এরকমটা হলো, আমার সাথেই কেন হলো। না, অবভিয়াসলি কারণ ছিল, হয়েছে। সেই কারণটা সময় মতো বুঝতে হবে, সময় মতো শুরু করতে হবে, সময় মতো বুঝে নিয়ে কারণের একটা কি সলিউশন বার করে নিতে হবে। স্যার, বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে ডেইলি রুটিন ফলো করা উচিত? হ্যাঁ, তো এই যে আপনি বাচ্চাদের কতটা ইম্পর্টেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এদের কিভাবে লাইফস্টাইলও এদের যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে বলি যে দেখুন, বাচ্চা মানে কিন্তু তার মানে আমরা এটা জানি যে অলমোস্ট 22-25 বছর অবধি একটা স্কেলিটাল সিস্টেম ডেভেলপ করে, ফুললি ডেভেলপ করতে। হ্যাঁ, তো বাচ্চা মানে আমরা ধরে নিচ্ছি টিনেজ বা তারও একটু কম। তো এদের শরীর কিন্তু বাড়ছে, এদের শরীর কিন্তু এখনো প্রপারলি যে পুরো ডেভেলপ হয়ে গেছে তা কিন্তু নয়। তাই এই বাড়ন্ত ফেজটায় যদি সঠিকভাবে এদের এক্সারসাইজ না হয়, হ্যাঁ, বা এদের পশ্চার, শরীরের গঠন, এগুলো যদি ঠিক করতে হয়, তাহলে কিন্তু এদেরকেও এই বয়স থেকেও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে একটু আমাদেরকে এনকারেজ করতে হবে। হ্যাঁ, আমরা আজকাল দেখতে পাই যে মাঠ তো সেরকম ভাবে নেই, বাচ্চারা খেলাধুলার যে একটা হ্যাবিট, যেটা আমরা ছোটবেলায় বা আমাদেরও আগের জেনারেশন ছিল, বিকেল বেলা খেলতে না পারলে মাথা খারাপ, এরকম এখন সময় নেই, কারণ স্কুল থেকেই ডাইরেক্ট কোচিং এ যেতে হচ্ছে। বাবা মায়েরা এতটাই, মানে এটা দোষও দেওয়া যায় না যে কম্পিটিটিভ মার্কেট এতটাই হয়ে যাচ্ছে দিনের পর দিন, যে পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, বাচ্চাদের ওপর প্রচন্ড মেন্টাল স্ট্রেস দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে দেখ ওটা হতে হবে, নাহলে তুই কাট অফ পাবি না, নাহলে তুই কলেজটায় যেতে পারবি না, দেখ ও এত পেলো, তুই কেন পেলি না। এগুলো আমার মনে হয় একটু টক্সিক। এগুলো মানে বাবা মাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এইভাবে করবেন না, মানে বাচ্চাদের সাথে এটা প্রচন্ড মেন্টাল একটা স্ট্রেস পড়ে। আর এদের যদি একটা রিকিউপারেশনের কোনো আউটলেট না থাকে না, এদের মানসিক বিকাশও হবে না। সারাটা দিন আপনি পড়াশোনার পেছনে কাউকে ঠেললে তার ব্রেন ডাল হয়ে যাবে, তাকে সেই রিচার্জ বা রিকভারি ব্যাপারটা দিতে হবে। যেটা আমাদের সময় ছিল যে আমরা খেলাধুলা করতাম, মন ফ্রেশ হয়ে যেত। এবং খেলাধুলা এক্সারসাইজের অনেক মেডিকেল বেনিফিটস আছে, মেন্টাল বেনিফিটস আছে। আপনার এগুলোকে বলা হয় হ্যাপি হরমোনস, ডোপামিন, সেরোটোনিন, এগুলো রিলিজ করে, এগুলো ব্রেনকে রিওয়ার করে। হ্যাঁ, মানে ব্রেন বলা যেতে পারে ব্রেনটাকে ফ্রেশন আপ করে দেয় আর কি। তো এই জিনিসগুলো দরকার। এর ফলে হচ্ছে কি, আমার কাছে আসে অনেক ছোট বাচ্চারা, এদের পশ্চার একদম খারাপ হচ্ছে, এরা দাঁড়াচ্ছে ব্যাকা, এদের ঘাড় ব্যাকা। হ্যাঁ, তো এটা হওয়া উচিত না। তো আমি বলবো যে পড়াশোনা তো থাকবেই, কিন্তু তার সাথে একটু তাদের শরীর চর্চার দিকে একটু ধ্যান দিলে ভালো হয়।
অনেক ক্ষেত্রে আমরা দেখি বা এখন দেখতে পাই ছোট ছোট বাচ্চারা তাদের স্পন্ডিলাইটিস হয়েছে, গলায় বেল্ট পরা নাহলে কোমরে বেল্ট পরা, এগুলোর কি সলিউশন? ধরুন 7-8, আমার নিজের এক্সপেরিয়েন্স থেকেই আমি বলছি, এরকম কি সম্ভব? এক তো হচ্ছে যে না, এবার দেখুন স্পন্ডাইলোসিস হয়নি, স্পন্ডাইলোসিস মানে ডিজেনারেশন অলরেডি। স্পন্ডাইলোসিস এর সিমটমস দেখা যাচ্ছে যে ঘাড় স্টিফনেস হয়ে যাচ্ছে, অনেকের হয়তো একটু মাথা ঘোরা ঘোরাও মনে হচ্ছে। হ্যাঁ, সেম সিমটম আমি শুনেছি, সেখান থেকেই আমার এগুলো স্পন্ডাইলোসিস দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো দেখুন এর প্রাইমারি কারণ হচ্ছে যে ওই যে পশ্চার বললাম। পশ্চার বলতে আমরা যেটা বুঝি যে একটা অ্যালাইনমেন্ট, একটা মানুষ যে বসবে তার শারীরিক অ্যালাইনমেন্ট কিরকম হবে, বা দাঁড়াবে বা হাঁটবে। হ্যাঁ, স্ট্যাটিক পশ্চার আছে, ডাইনামিক পশ্চার আছে। স্ট্যাটিক পশ্চার মানে আমি স্টিল হয়ে আছি, ডাইনামিক পশ্চার মানে আমি মুভ করছি, তো আমি হাঁটছি বা ছুটছি বা কাজ করছি, পশ্চার কিরকম থাকবে। তো এর ওপরে সচেতনতা একদমই নেই বলাই যেতে পারে। পড়াশোনার যে হ্যাবিট, এই যে বাচ্চারা বিছানায় উল্টো হয়ে বুকের নিচে একটা বালিশ নিয়ে পড়াশোনা করছে, বা বিছানায় বাবু হয়ে বসে সামনের দিকে ঝুঁকে যে এইরকম ভাবে লিখছে, এতে কিন্তু স্পাইনের কার্ভেচার খারাপ হচ্ছে, ঘাড়ের কার্ভেচার খারাপ হচ্ছে। তারপরে মোবাইল ঘাটা, আজকালকার বাচ্চারা যে ঘন্টার পর ঘন্টা এখানে এই যে বেন্ড হয়ে গেল, আমার কিন্তু স্ট্রেস পুরো পড়ছে হচ্ছে এই C6 C7 এই এরিয়াতে। হ্যাঁ, এর ফলে দেখবেন অনেকের ঘাড়ে দেখবেন একটা টোপলা হয়ে যায়, একটা বল হয়, খেয়াল করবেন। হ্যাঁ, ওটাকে সার্ভাইকাল হাম্প বলে। ওই পুরো ফরওয়ার্ড হেড পশ্চার, মানে আমাদের অ্যালাইনমেন্টটা থাকা দরকার এরকম, আমরা হয়ে যাই এরকম, মুখটা এগিয়ে যায় সামনের দিকে। এই যে মোবাইল ঘাটা, এগুলো বাচ্চাদেরকে একটু রেস্ট্রিক্ট করতে হবে। সুস্থ থাকতে গেলে স্যার ছোটবেলা থেকে কি কোনো প্রশিক্ষণ বা কোনো এক্সারসাইজ গাইডেন্স দেওয়ার দরকার? আমি তো বলবো যে একটা সার্টেন বয়স অবধি বাচ্চাদেরকে খেলতে দেন, তাদেরকে কোনো রকম যে যোগার একটা ডিসিপ্লিন বা জিমের একটা ডিসিপ্লিন হ্যানা তেনা এর মধ্যে ঢোকাতে হবে না, এমনি খেলতে দিন। এই যে খেলাধুলার মধ্যে একটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, খেলাধুলার মধ্যে আপনার সব রকম স্ট্রেংথেনিং বলুন, এন্ডিউরেন্স বলুন, কার্ডিওভাস্কুলার বলুন, সব রকমটাই হয়ে যায়। আর এটা রিসার্চে দেখা গেছে যে আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধুলা ছোট বয়স থেকে করান, তাহলে মাসেলের উপর টেনশন পড়ে, মাসেল ইনটার্ন বোনের ওপর একটা প্রেশার ক্রিয়েট করে, তাতে কিন্তু বোনের ডেভেলপমেন্ট, বোনের স্ট্রেংথ, ক্যালসিয়াম ডিপোজিশন এগুলো অনেক ভালো হয়। তো অবভিয়াসলি ছোটবেলা থেকে কিছুই না, একটা ফিজিক্যাল কোনো রকম খেলার মধ্যে ছেলেকে যদি এনকারেজ করা যায়, তাহলে আমার মনে হয় যে শারীরিক দিক থেকে তো সে ডেভেলপমেন্ট ভালো হবেই, মানসিক দিক থেকেও সে অনেক ফোকাস করতে পারবে, অনেক মানে শার্প হবে। আর ইন জেনারেল যদি আমাদের সকলের কথা বলেন, তাহলে আমাদের সকলের কি একটা ট্রেনিং বা একটা কিছু গাইড দরকার, যেটা করলে আমরা ফিট থাকতে পারবো? হ্যাঁ, ওভারঅল তো দেখুন যে আপনার আজকে শরীরে যদি কোনো রকম সমস্যা না থাকে, সমস্যা মানে আমি দু রকম বলছি, একটা ফিজিওলজিক্যাল সমস্যা হতে পারে যে সুগার, প্রেশার, থাইরয়েড হেনাতেনা আছে, ওর জন্য তো ডায়েট, ওষুধ যেগুলো চলছে। বাট আপনার যদি কোনো রকম মাস্কুলোস্কেলিটাল সমস্যা থাকে, কোনো জয়েন্টে ব্যথা হেনাতেনা, তাহলে প্রথমে তো সেইটাকে অ্যাড্রেস করতে হবে। সেইটাকে ঠিক করে নেওয়ার পর আপনি ওভারঅল বডির একটা অ্যাক্টিভিটি আপনাকে করতে হবে, যেটা আমি আগেও বললাম যে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে এমন কিছু যেটা আমার হার্ট অ্যান্ড লাংসকে ওয়ার্ক করাচ্ছে, ফাংশন করাচ্ছে ভালো। আর সেকেন্ড হচ্ছে একটু রেজিস্ট্যান্স ট্রেনিং বা একটু স্ট্রেংথ ট্রেনিং, যেটা পরবর্তী বয়সে গিয়ে আপনার ওভারঅল ডিজেনারেশনকে কিন্তু অনেকটা মানে স্টপ বলবো না, স্লো ডাউন করতে পারবে, রেট অফ ডিজেনারেশনকে আমরা অনেকটা আটকাতে পারবো। ইনসুলিন সেনসিটিভিটির সম্পর্কে যদি আপনি কিছু বলেন। ইনসুলিন সেনসিটিভিটি এতে তো খুব একটা ভজঘট ব্যাপার, কিন্তু ছোট করে বলি যে এই যে আমরা মোটা হয়ে যাচ্ছি, হ্যাঁ, সেন্ট্রাল ওবিসিটি নিয়ে লাফালাফি করে, তো এইগুলোর মেন কারণ হচ্ছে আমাদের ইনসুলিন সেনসিটিভিটিটা খারাপ হয়। ইনসুলিন সেনসিটিভিটি বলতে কি বোঝানো হচ্ছে যে ইনসুলিন একটা হরমোন বেসিক্যালি, তো এটা আপনার প্যানক্রিয়াস থেকে তৈরি হয়, এবং এটার মেন কাজ হচ্ছে যে আপনি যে খাওয়া দাওয়াটা করছেন, খাওয়া দাওয়া থেকে আপনার ব্লাডে গ্লুকোজ রিলিজ হচ্ছে, ইনসুলিন আপনার গ্লুকোজকে ইউটিলাইজ করাচ্ছে, মাসেল সেলে পুশ করে দেবে। তো আমরা এই যে ব্যাড ফুড চয়েসেস করি, মানে ন্যাচারাল সোর্স ভাত, রুটি,
হ্যাঁ, সবজি, ডাল, আনাজ, হেনা তেনা এগুলো যেগুলো থাকে, এর থেকে কিন্তু আজকে আমাদের ফুড হ্যাবিটস কিন্তু একটু ডেভিয়েট হয়ে যায়, আমরা বেশি জাঙ্কের দিকে আজকে চলে যাচ্ছি। তো এই একটা কারণ যে ইনসুলিন সেন্সিটিভিটি খারাপ হওয়ার। সেকেন্ড হচ্ছে যে ওভারঅল যে খাবার হ্যাবিট, এই খাবার হ্যাবিট আমাদের খারাপ, মানে আমরা ঠিক ঠিক টাইম মতো যে খাওয়াটা উচিত এইটা আমরা করছি না। এতে কি হচ্ছে, এতে আপনার ইনসুলিন রিলিজ এবং ড্রপ এটার একটা, এর যে কার্ভেচারটা এটা অনেকটা ইউনিফর্ম হতে হবে, কিন্তু ব্যাড ফুড চয়েসেস এবং আনটাইমলি মিলস এর জন্য আমাদের ইনসুলিন এর গ্রাফের যে ভেরিয়েশনটা এটা এক্সট্রিমে যায়। এর জন্য ইনসুলিন সেন্সিটিভিটি খারাপ হয়। এই যে বললাম না HB1AC বলে একটা যে জিনিসটা, এইটা চেক করে নেওয়া এই জন্যই খুব দরকার। তো এটাকে ঠিক করতে হবে। আমাকে যদি সুস্থ থাকতে হয়, ওয়েট কম করতে হয়, আমাকে ইনসুলিন রিলিজ এবং ড্রপের যে গ্রাফটা সেটাকে আমাকে ঠিক করতে হবে, এবং সেটা অনেকটাই কিন্তু আমাদের ডায়েটারি মডিফিকেশন এবং এক্সারসাইজের মাধ্যমে আমরা এটাকে করতে পারি। মানে মেডিকেল চেকআপ বা ব্লাড টেস্ট এগুলো একটা রুটিন চেকআপ আমাদের ফলো করতেই হবে। এটা আমার খুব হাস্যকর লাগে যে মানে শিক্ষিত এবং প্রাপ্তবয়স্ক মানুষদের যখন আমি বলি যে আপনি ব্লাড চেকআপ করাবেন, আমার তো কিছু হয়নি, আমি কেন করাবো? এটা একটা ভুল ধারণা। কেন আমি বলে দিই, আপনার হলে তারপর করিয়ে কি লাভ? আমরা এটা কেন করাই? যাতে আপনি না হয়, মানে এটা একটা প্রিভেন্টিভ মেজার। একবার হয়ে গেল তারপর ব্লাড চেকআপ তো সে তো করাতেই হবে, আর 1 কোটি টাকা আপনার খরচাও হবে, প্রচুর ব্লাডও যাবে, যেটা আপনার একটা সিরিঞ্জ টানলেই হয়ে যেত, এবার হয়তো ডেইলি সিরিঞ্জ টানতে হবে। তো এই মেডিকেল চেকআপ আর ব্লাড টেস্টে মানে ইয়ারলি ঠিক কতদিনের ব্যবধান থাকবে? ইউজুয়ালি তো 6 মাস অন্তর অন্তর করাতে হয়। 6 মাস অন্তর অন্তর যদি আপনি নাও করান, আপনি বছরে একবার তো মাস্ট আপনি করাবেন। নর্মাল যা যা আমাদের টেস্ট হয়, ব্লাড প্যারামিটারসে যে কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা যেটা বলি সেটা, তার সাথে আমাদের ফাস্টিং ব্লাড সুগার, HB1AC, থাইরয়েড, LFT মানে লিভার, কিডনি, KFT হচ্ছে কিডনির। আচ্ছা, এর সাথে যদি আপনি PFT করিয়ে নেন, ECG করিয়ে নেন, ইকো করিয়ে নেন, এটাও ভালো, সবটাই আপনার হয়ে গেল। মানে হেলদি থাকতে গেলে, ফিট থাকতে গেলে এই ডেইলি রুটিন গুলো ফলো করতে হবে। মানে খুব কিন্তু এফর্ট নয়, জাস্ট আমি যেটা বলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি যদি নিজের জন্য 15 থেকে 30 মিনিট সময় বার করতে পারেন ডেইলি বেসিসও দরকার নেই, এভরি অল্টারনেটে করুন। 30 মিনিটের মধ্যে আপনার ওভারঅল ফিট থাকার জন্য 30 মিনিট ইজ এনাফ। হ্যাঁ, এবার আপনি যদি একটা বিরাট আপনার পারপাস হয় বা টার্গেট হয়, সেটা আলাদা ব্যাপার, সেটা তো খুব স্পেসিফিক ট্রেনিং হয়ে গেল। আদারওয়াইজ ওভারঅল ফিট থাকতে গেলে 30 মিনিটস আ ডে বা 15 to 30 মিনিটস আ ডে আপনি কিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন। আর খাওয়া, ঘুমানো, এই দুটোর টাইমিং রুটিনটাকে ঠিক করতে হবে। স্যার, কিছু ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ঝুললে আমরা লম্বা হব। এই ধারণাটা কি সত্যি? না, একদম ঝুললে লম্বা হওয়া যাবে না। তার কারণ হ্যাঁ, তাহলে তো সবাই আজকে ঝুলে 6 ফুটের উপর লম্বা হয়ে যেত। এটা ডিপেন্ড করে আপনার জেনেটিক মেকআপের উপর। হ্যাঁ, আমরা যেরকম এশিয়ানস, তো এশিয়ান জিন, আমাদের অ্যাভারেজ হাইট হচ্ছে 5'5", 5'6", রিয়েলি 6 ফুটের ওপর হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি যদি ইউরোপিয়ানস দেখেন বা আমেরিকানস দেখেন, তাদের আবার অ্যাভারেজ হাইটই হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি। তো এটা জেনেটিক মেকআপের ওপর। আপনি মোটামুটি 18-20 বছর অবধি আপনার বাড়ার একটা চান্স থাকে, তারপরে আর সেরকম বাড়ার কিছু থাকে না। আশা করি দর্শকরা আমাদের প্রশ্ন শুনছেন, উত্তরও শুনছেন এবং অনেক কিছু জানতে পারছেন, এবং আপনাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিভাবে আপনারা সমাধান খুঁজে বার করবেন, স্যার কিন্তু সেই অ্যাডভাইসই আপনাদের দিচ্ছেন, এবং সেই অ্যাডভাইসে আপনাদের আগামী দিনগুলো সুন্দর হয়ে উঠুক, আপনারা সুস্থ থাকুন, এটাই আমরা চাইবো। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র ফিজিওথেরাপিস্ট, ফিজিওফিটের ফাউন্ডার ডাক্তার অনিশ মজুমদার। আমাদের অনেক উপকার হলো এবং আমাদের প্রত্যেক দিনের যে সমস্যা আছে তার সমাধানের পথও আমরা পেয়ে গেলাম সঙ্গে ডাক্তারবাবুর অনুষ্ঠান থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী দিনে ফিরবো আপনাদেরই সমস্যার কথা ভেবে, আবারও সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে। নমস্কার।